সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আসন বন্টন নিয়ে টানাপোড়েনের জেরে জামাত, এনসিপি সহ 10 দলের সমঝোতা থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইনসাফ থেকে বঞ্চিত হওয়া ও আদর্শ বিচ্যুতির অভিযোগ তুলে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা দিয়েছেন চরমোনাই পীরের দল। বিপরীতে জামায়াত ইসলামী দাবি করেছেন কোনো পক্ষকে অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি, বরং বাস্তবতা ও সম্মান বজায় রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ইনসাফের রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। নাগরিক শোক সভায় আপসীর নেত্রী বেগম জিয়ার স্মৃতিচারণ, সপরিবারে যোগ দেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। ভয়াবহ আগুনে তছনছ দুটি পরিবার। উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 6, নারী শিশু সহ উদ্ধার 11। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু, কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। কৃত্রিম সংকট দেখে এলপিজির বাজারে হরিলুট। দ্বিগুণ দামে কিনতে রাজি হলেই মিলছে বিপুল সিলিন্ডার। নানা অজুহাত ব্যবসায়ীদের, সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তা অধিকার। এবং ট্রাম্পের দর কষাকষির চাল, মার্কিন ভিসা নীতি, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীরা, রেমিটেন্সেও প্রভাব, কৌশলী কূটনীতির পরামর্শ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ইনসাফের রাজনীতি। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা ইনসাফ থেকে বিচ্যুত হওয়া ও আদর্শ বিচ্যুতির অভিযোগ তুলে 11 দলীয় যে নির্বাচনী জোট, সেই জোট থেকে বেরিয়ে গেছে। তুষার ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে তারা ইনসাফ থেকে বঞ্চিত হয়েছেন এবং তাদেরকে অসম্মান করা হয়েছে, এবং জামায়াত বড় দল এই জোটের, তারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন এর ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কিছুদিন আগে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে জামাত একটি বৈঠক করেছিল, এবং বের হওয়ার পরে বৈঠক থেকে বের হওয়ার পরে খ্রিস্টান সম্প্রদায়ের একজন নারী, উনি যেটি বলেছেন যে জামায়াত তাদেরকে আশ্বস্ত করেছেন তারা ক্ষমতায় গেলে ধর্মীয় আইন বা শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন না। সেটাকেই তারা আদর্শ থেকে বিচ্যুতির অভিযোগ তুলেছেন। আসলে ইনসাফ কি হতো ইসলামী আন্দোলনের সাথে? এখানে অনেকগুলি বক্তব্য আছে এবং অনেক ধরনের স্ববিরোধিতা আছে। প্রথমত, ইনসাফ বা সুবিচার থেকে বঞ্চিত হয়েছেন যদি তারা বলেন, তাহলে তারা ইনসাফ আশা করেছিলেন জামায়াত ইসলামের কাছ থেকে। কিন্তু ইনসাফ হবে তো জোটের বৈঠক থেকে, অর্থাৎ সকলে মিলে একে অন্যের প্রতি ইনসাফ নিশ্চিত করবেন। আসন বন্টনের বিষয়টা তো একা একা হওয়ার কথা না, বা জামায়াত সব আসনের মালিক, তারা কাউকে তাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী বা পরিকল্পনা অনুযায়ী আসন দিচ্ছে, ব্যাপারটা তো তাও নয়। দ্বিতীয় যেটি তিনি বলেছেন যে জামায়াত খ্রিস্ট সম্প্রদায়ের কাউকে কথা দিয়েছেন, এরকম তারা শুনেছেন এবং তারা সেটার ব্যাপারে আপত্তি করেছেন। তো তাদের কি জোটে যোগ দেওয়ার আগেই এই বিষয়গুলি পরিষ্কার করে নেওয়া উচিত ছিল না, যে জামায়াত আসলে জিতলে পরে কি করবে, তারা কি এখনই শরিয়া আইন প্রচলন করবে নাকি ধীরে ধীরে করবে, বা যেটাই করুক। ইনসাফ পেতে গেলে আপনাকে প্রথমত এমন জায়গায় দ্বারস্থ হতে হবে যেখান থেকে আপনি ইনসাফ পেতে পারেন। আদর্শিক ঐক্য তো তারা শুরু থেকেই করেন নাই, এই কথাটা বলেছেন। তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন, এই জোটে যারা আছেন, যে এটা একটা ভোটের ঐক্য, ইলেকশনে জেতার জন্য ভোটের অঙ্ক হিসাব করতে হয়, সেই অঙ্কে মিলিয়ে তারা একটা জোট তৈরি করেছেন, যেখানে তারা ভবিষ্যতে সরকার গঠন করার লক্ষ্যে যথেষ্ট আসন পেতে চান এবং যথেষ্ট ভোটও পেতে চান, যাতে করে আবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে সেখানেও যেন তাদের একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকে। তাই আমি বলবো যে ইসলামী আন্দোলনের এই কথাগুলির মধ্যে পরস্পর বিরোধিতা আছে। কেননা যদি আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ না হয়ে থাকেন, তাহলে আবার আদর্শ থেকে বিচ্যুতি কি? আবার যদি আদর্শ থেকে বিচ্যুতই হয়, তাহলে তারা কেন জোটে গিয়েছিলেন? আবার ভোটের সময় কি তারা খ্রিস্টান সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়কে দেওয়া কথা কিংবা না কথা, সেটা বিশ্বাস করবেন অথবা অবিশ্বাস করবেন, অথবা তাদের ভোট কি নিবেন নাকি নিবেন না?
এমনিতে তারা নারী আলোচক থাকলে অথবা নারী উপস্থাপক থাকলে সেইখানে তারা অংশ নেন না, এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও। কিন্তু সংসদে যখন যাবেন তখন কি তারা নারী সদস্য থাকলে সেই সংসদ বর্জন করবেন? এই ব্যাপারে তো ইসলামী আন্দোলনও কিছু বলে নাই। তবে আমি তাদেরকে অন্য ব্যাপারে অভিনন্দন জানাতে চাই। তাদের শুরু থেকে উচিত ছিল একা নির্বাচন করা। এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা ভালো সিদ্ধান্ত হবে, এই জন্য যে তারা 268টা আসনে তাদের প্রার্থী, নেতৃবৃন্দ, সংগঠন সবকিছুকে শক্তিশালী করে তুলতে পারবে এই নির্বাচনের ভেতর দিয়ে। এক ধরনের ঐক্য তৈরি হবে। আর দ্বিতীয় যেটা তাদের তৈরি হবে সেটি হচ্ছে তারা দ্বিতীয় বৃহত্তম ইসলামী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার একটা সুযোগ পাবে। অতএব তাদের জন্য রাজনৈতিকভাবে এই মুভটা ভালো, আসলে না জিতলো। আর ইনসাফ থেকে কিছু কিছু বঞ্চনা অন্যভাবে তারা বলতে পারতেন, যেটা তারা বলেন নাই। আমি অন্তত একটা কেস জানি যেখানে এই জোটের প্রার্থী দাঁড়িয়েছে, কিন্তু জামাতের প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে রাজি হচ্ছে না। সে বলছে আমি দাঁড়াবো, আপনি দাঁড়ান আমিও দাঁড়াই, এরকম ব্যাপার। এরকম যদি ঘটে তাহলে সেইটা হবে সবচেয়ে। এটা কি মঞ্জু ভাইয়ের আসন নাকি? না, মঞ্জু ভাইয়ের আসন হতে পারে, আমি জানি না। আমি একজনকে চিনি, বেশ আমার ঘনিষ্ঠ মানুষ, তিনি আমাকে দুঃখ করে বলেছেন যে আমাদের প্রার্থী বলছে শেষ দিন পর্যন্ত দেখি, তারপরে আমরা তুলে নিব মনোনয়ন বা নেব না। তো এখন ধরেন যে এইরকম একটা পরিস্থিতি যদি বিভিন্ন আসনে থাকে, তাহলে এমনিতেও তাদের ইনসাফ বঞ্চিত হয়ে যাওয়ার একটা সহজ একটা উপায় আছে। যদি জামাতের প্রার্থী উইথড্র না করে তাদের আসনগুলি থেকে, অথবা জামাত যদি বিদ্রোহী প্রার্থী থাকে, জামাতের অবশ্য থাকার সম্ভাবনা খুবই কম, তারপর যদি দুই একজন এরকম স্বতন্ত্র দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে থাকে, তাহলে সেইখানে তারা অনেক বঞ্চিত হবেন। বিশেষ করে ওই আসনটা আমি জানি যে ওখানে জামাতের প্রার্থী কিছুতেই যেতে চাইছেন না, কারণ তিনি মনে করেন যে ওই আসনে তিনি জিততে পারবেন। জি, মঞ্জু ভাই, আপনি তো এই জোটের পুরো প্রক্রিয়াটার সঙ্গেই যুক্ত ছিলেন। মানে মূল ঘটনাটা কি? মানে ইনসাফ থেকে বঞ্চিত তারা হলেন কেন? তারা যে দাবি করছেন, মানে পুরো প্রক্রিয়াটা এই তারা শেষ পর্যন্ত থাকতে পারলো না কেন? কারণ জামাত তো শুরুর আলাপটা তাদের সঙ্গেই থেকেই শুরু করেছিল আর কি। ধন্যবাদ আফজাল। তুষার ভাই আছেন, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, আসলে তো এটা একটা জোট না, আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু লাস্ট আলোচনায় তুলেছিলাম যে এটা কি একটা জোট নাকি সমঝোতা। বলা হয়েছিল যে এটা একটা নির্বাচনী ঐক্য, অর্থাৎ, এবং পলিসিটা খুব সুন্দর, সেটা হচ্ছে ওয়ান বক্স পলিসি। আমরা এই 10টা দল বা 11টা দল, আমরা মানে একটা আসনে একজন প্রার্থীকে এক বক্সে আমরা ভোট দিব, তার মার্কায় ভোট দিব। এটা অনলি একটা পলিটিক্যাল ইলেকটোরাল অ্যালায়েন্স ফর ভোট। হ্যাঁ, কিছু টাইটেল ঠিক করা হয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে হাঁ ভোট দেয়া, সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ বিরোধী ইত্যাদি নানা ইস্যু, দুর্নীতি বিরোধী, এটা আমাদের আছে। প্রথম কথা হচ্ছে যে এই যে ওয়ান বক্স পলিসিটা কোত্থেকে আসলো। এটা সত্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির পীর সাহেব চরমনাই, উনি কিন্তু অনেক আগ থেকে এই কথাটা বলেছিলেন যে আমরা একটা দেশপ্রেমিকদের একটা জোট করা যায় কিনা। উনি কিন্তু দেশপ্রেমিক বলতে বুঝাতে চেয়েছিলেন ইসলামিক দল এবং যারা ইসলামিক দল না, কিন্তু ওনাদের দৃষ্টিতে যে যারা একটু পজিটিভ, তাদেরকে নিয়ে একটা জোট করা যায় কিনা। এই আলোচনাগুলো উনি অনেকবারই বিভিন্ন সময় বলেছেন। আমরা যখন সংস্কার কমিশনে, বিশেষ করে ঐকমত্য কমিশনে, যখন আমরা ওই যে মিনি পার্লামেন্টের মতো বসে প্রতিদিন আমরা যেখানে আলোচনা করেছি, সেখানে মৌলিক জায়গাটা ছিল সংস্কারের ইস্যু, এবং ফাইনালি ছিল জুলাই সনদ তৈরি করা। জুলাই সনদে গিয়ে আমরা দেখলাম যে আমাদের মধ্যে একটা অলিখিত একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে রিগার্ডিং জুলাই সনদ উইদাউট এনি নোট অফ ডিসেন্ট। এটাকে পাশ করতে হবে। শুধু বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বিএনপির এলাই কিছু দল দিয়েছে। আদার দেন জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা যারা এনসিপি, আরও ইভেন কিছু বামপন্থী দলও আমাদের সাথে ছিল, যে আমরা জুলাই সনদটাকে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা চেয়েছিলাম এটা পাশ করার জন্য। এখানেই কিন্তু এই মানে জোটটা বা যে যুক্ত হওয়ার জায়গাটা, এখানে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো সেটা কিন্তু নির্বাচনী আকাঙ্ক্ষা হিসেবে তখন দাঁড়ায় নাই, তখন দাঁড়িয়েছিল যে জুলাই সনদের ভিত্তিতে। কিন্তু এরপরে যখন নির্বাচনী আলোচনা উঠলো এবং দুই একটা বিষয় কিন্তু আমাদের মধ্যে আবার মানে দ্বিমত তৈরি হলো। একটা হচ্ছে পিআর ইস্যু, আপনি জানেন আমরা কিন্তু পিআরের পক্ষে, কিন্তু আমরা বলেছি যে আমরা আপাতত আমরা আপার হাউসে পিআরটা চাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত সহ কয়েকটা সংগঠন, ওনারা বললেন যে না, আমরা লোয়ার হাউসে পিআর চাই, লোয়ার এবং আপার হাউসেই আমরা চাই যে একটা মানে ভোটের পিআরের মধ্যে হতে হবে। এখানে আমাদের মধ্যে একটু পার্থক্য হলো। আরেকটা পার্থক্য হলো গণভোটটা কোন দিন হবে। জামাত বলল যে গণভোটটা হতে হবে আগে, জামাতের একটা আর্গুমেন্ট ছিল, যুক্তি ছিল। আমরা বলেছি ঠিক আছে, এটা নিয়ে বিতর্ক করার দরকার নাই, গণভোটটা একই দিনে ইলেকশন করলেই হয়ে যাবে, কারণ এটা তো একটা
আনুষ্ঠানিকতা, এবং খরচ কমবে, ঝামেলা কমবে ইত্যাদি একটা বিষয় ছিল। এখানে কিন্তু আবার বিএনপির সাথে আমাদের মতের মিল ছিল। তো এই জায়গায় দেখা গেল যে ওই যে পরে আমাদের সাথে কোনো মানে ঐক্যবদ্ধতা তৈরি না হয়ে বেসিক্যালি ইসলামিক দলগুলোর মধ্যে একটা মানে ওই প্রথমে ছিল 5 দল, পরে এটা 8 দলে রূপান্তরিত হলো। 8 দলে রূপান্তরিত হয়ে ওনারা বললেন যে আমরা ওয়ান বক্স পলিসিতে যাব। এই ওয়ান বক্স পলিসিতে কিন্তু ওনারা যথেষ্ট ঐক্যবদ্ধ ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু ওনারা সমাবেশও করেছেন, বিভিন্ন জায়গায় ঘুরে এটার মতামত তৈরি করেছেন, একটা টেম্পো উঠেছিল। আমরা কিন্তু একটা অবস্থান নিয়েছিলাম যে আমরা কোনো জোটে যাব না। বিশেষ করে আমরা 9 দলের একটা চেষ্টা করেছিলাম যে আমরা একটা ইন বিটুইন অ্যালায়েন্স করতে পারি কিনা, যাদের বেসিক জায়গা থাকবে যে আমরা পুরাতন রাজনীতির বন্দোবস্তে না গিয়ে নতুন রাজনীতির যে আশা আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে আমরা যাব। ইভেন আমি এতটুকু আমরা আশা করেছিলাম যে আমাদের নতুনদেরকে নিয়ে যে ধরনের কিছু প্রচারণা, কিছু পারসেপশন ডেভেলপ করেছে যে নতুনরাও তো উদ্ধত্তপূর্ণ, তাদেরও কিছু দুর্নীতির অভিযোগ আছে, আমরা চেয়েছিলাম যে নতুনদেরকে সাথে নিয়ে আমরা পাবলিকের কাছে ক্ষমা চাইব। আমরা নতুন, আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমরা নতুন রাজনীতিটা দাঁড় করাবো। কিন্তু দেখেন এই জোটবদ্ধ নির্বাচন আসলে আমাদের দেশে যে জোটের জোয়ার উঠে, এই জোয়ারে আমরা দেখলাম যে আমাদের ওই 9 দলের মধ্যে প্রায় মানে 6 দলই ওই জোয়ারের মধ্যে বিএনপির অ্যালায়েন্সের দিকে গেল। এবং আমাদের কাছে তখন মনে হয়েছে যে বিএনপির এই অ্যালায়েন্স বা জোয়ারে দেখা যাবে যে এটা যদি 2/3 পেয়ে যায় তাহলে তো আমাদের এই মানে এই সাংবিধানিক যে আদেশটা দেওয়া হয়েছে জুলাই মানে জুলাই সনদকে নিয়ে, সেটাই বিএনপি হয়তো স্থগিত করে দিতে পারে, কারণ বিএনপি কিন্তু এই আদেশটাকে অবৈধ বলেছে। ফলে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে আমরা যদি মাঝখানে থাকি তাহলে দেখা যাবে যে উভয় পক্ষের একটা চাপে পড়বে। এর মধ্যে 2টা ঘটনা ঘটলো। একটা হচ্ছে বরিশালে ব্যারিস্টার ফুয়াদের উপরে বিএনপির লোকেরা একটা আক্রমণ করার উদ্যোগ নিয়েছিল বা চেষ্টা করেছিল হেনস্থা করার জন্য। উসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড ঘটলো, যেটার কারণে আমরা বিচারও পেলাম না, এখনো পর্যন্ত সেটার কোনো সুরা হয় নাই। এর বাইরে এনসিপির বিভিন্ন জায়গায় কর্মীদের উপরও দেখা গেলো যে বিএনপির সাথে কোথাও জামাতের সাথে টুকটাক গন্ডগোল হচ্ছিল। তো আমরা তখন চিন্তা করলাম যে না, আমরা মাঝখানে থাকার যে আইডিয়াটা নিয়েছিলাম, তখন বিশেষ করে এনসিপির নেতাকর্মীদের মধ্যে থেকে আশা আসলো যে না, আমরা মাঝখানে থাকবো না, আমরা কোনো একদিকে যাব। তখন বিএনপির সাথে এবং জামাতের সাথে আলাদা করে আলোচনা হলো, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে আপনার 11 দলীয় জোটের সাথে নির্বাচনী একটা সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী সমঝোতা আমাদের যুক্ত হওয়া। এখন ওই যে যেই কথাটা আসছে, এত লম্বা করে বললাম কেন, যে ইনসাফের প্রশ্নটা যেটা আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ তুলেছে, আসলে ওনাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেটা তো আমরা জানি না। আমরা লাস্টের দিকে এসে যতটুকু জানতে পেরেছি যে আসন বন্টনের একটা ব্যাপার ছিল, এটা নিয়ে একটা মানে গ্যাপ ছিল। আর ওনাদের ওই যে বিভিন্ন কথা যে আমাদের আদর্শগত, কারণ আদর্শগত বিষয় আমি তুষার ভাইয়ের সাথে একমত যে আদর্শগত বিষয়ে ওনাদের আসলে কোনো আলোচনা হয়েছিল কিনা সেটা তো আমাদের জানা নাই। তো কিন্তু যেটা হয়েছে যে এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা ক্ষতি হয়েছে, এটা আমি মনে করি দেশের রাজনীতির জন্য এবং সরকারি দল বিরোধী দলের যে রাজনীতির জায়গাটা, একটা শক্তিশালী বিরোধী দল হওয়া বা বিরোধী জোট হওয়া, এই কনসেপচুয়াল জায়গা থেকে এটা কিছুটা হলেও এটা ক্ষতি হবে আর কি। জি, তুষার ভাই, যেটি মঞ্জু ভাই শেষের দিকে বললেন যে এই ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়া, সেটি সরকারি দল হোক বা বিরোধী দলের রাজনীতির জন্য ক্ষতি হয়ে গেল, এটি একটি দিক। আরেকটা দিক হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে আগামী নির্বাচনটা একটা পাতানো নির্বাচন হবে, কারণ জামায়াতের আমির তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তিনি জাতীয় সরকারের একটি কথা বলেছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসবেন এবং একত্রে বিএনপির সঙ্গে কাজ করার একটা কথা বলেছেন। সেই প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বলছে যে এই নির্বাচনটা একটা পাতানো নির্বাচন হতে পারে। আপনার কাছে কি মনে হয়? নির্বাচন পাতানো মানে কি? 2 ধরনের হতে পারে। যেমন ধরেন 2টা দল তারা ঠিক করলো যে আমরা খেলবো এবং অমুক অমুককে হারিয়ে দেব। ফুটবলে পাতানো খেলা, ক্রিকেটে পাতানো খেলা হয় না? তো আপনি যখন নিজেদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য বিসর্জন দিয়ে জোট বানাচ্ছেন তখন পাতাচ্ছেন না, তখন তো পাতাচ্ছেন। দলের 300 আসনে জিতার কথা, আপনাকে কে অধিকার দিল যে আপনি 30টা আসনে দলের প্রার্থীদেরকে দাঁড়াতে দিবেন? বাকি 270টা আসনে আপনাদের নেতাকর্মী নাই, তাদের তো দাঁড়াতেই দিলেন না। তো আপনারা মিলে পাতালেন কিরকম? যে আমরা সরকার করব, আমরা ঠিক করব, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে নির্বাচন করব না, আমরা অমুক দলের বিরুদ্ধে করব, কিন্তু আমরা 11 জন এক ধরেন। তো এটা পাতানো হলো না। অতএব পাতানো 2 ধরনের। একটা হচ্ছে এমনি তো লিগালি লোকে পাতায়, যেমন এটা হচ্ছে লিগাল পাতানো,
না হলে প্রত্যেক দল একা একা নির্বাচন করতো, যার যার শক্তি শেষে প্রদর্শন করতো, অধিকাংশ দলের জামানত বাজেয়াপ্ত হতো। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে তারা বলেছেন যে জামাত গিয়ে বিএনপির সাথে দেখা করেছে। যে কোনো নেতা নেত্রী আরেকটা দলের নেতা নেত্রীর সাথে দেখা করতে পারে, এটা বিএনপির সাথে দেখা করেছে, এতে আমি অন্যায় কিছু দেখি না। এবং যদি তারা এই ধরনের কোনো প্রস্তাব নিয়ে বিএনপির কাছে যায়ও, এই প্রস্তাব তারা দিতে পারে, বিএনপি সেটা গ্রহণ করলো কি করলো না এটা হচ্ছে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিংবা বিএনপি কি চায় ভবিষ্যতে সেটা হবে। জামাত, আমি যেটা মনে করি, তারা ভবিষ্যতে রাষ্ট্র যেই পরিচালনা করুক, সরকার যেই পরিচালনা করুক, তারা চায় যে এই রাষ্ট্র এবং সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা অংশীদারিত্ব পেতে। সেটা যেভাবেই হোক, নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেই হোক, অথবা যারা সরকার গঠন করবেন তাদের সঙ্গে একটা ঐকমত্যে এসে আবারও আগের মতো কয়েকটা মন্ত্রী, কয়েকটা আসন, কয়েকটা সমঝোতা, সেইভাবে তাদের একটা দায়িত্ব পালনের সুযোগ তারা চায়। কেন চায় এটাকে জামাতের দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি দেখেন, সবসময় নিয়ম হলো কি জানেন, আলোচনা সমালোচনা করার সময় দুই পক্ষের জুতাটা পায়ে দিতে হয়। তাদের জুতায় যদি পা দেন তাহলে দেখবেন এটা একটা খুবই বুদ্ধিমানের মুভ। কেন মুভ? কারণ তারা সরকার পরিচালনা করতে চান, ফলে ভবিষ্যতে জাতীয় সরকারের থেকে তারা যদি তাদের এফিসিয়েন্সি, তাদের যোগ্যতা, সততা, যেটা তারা সবসময় দাবি করেন যে আগেও বিএনপির সাথে ছিলেন, বিএনপি নাকি দুষ্টু ছিল, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তারা হন নাই। মানে এটা বেশ মজার ব্যাপার, বুঝছেন? একটা দলের মধ্যে আপনি খেলছেন, তো ধরেন আমাদের মহিলা ফুটবল দল, এখন ওইখানে দুইজন আছে, তো ঋতুপর্ণা আর মনে করেন আরো একজন মাতসুসীমা, দুইজন আছে। এরা দুইজন বলছে যে আমরা দুজনই গোল করেছি, বাকি 9 জন আসলে 5 বারের পরাজিত। তো এটাকে আপনি উল্টায় দেন, ওনারা বলছেন ওনাদের 2 মন্ত্রী সৎ ছিল, বাকি যারা ছিল তারা অসৎ ছিল, তারা বিএনপির লোক ছিল, তারা খারাপভাবে দেশ চালিয়েছে, কিন্তু তাদের 2টা মিনিস্ট্রি খুব ভালো চলেছে। তো একটা দলের মধ্যে, জোটের মধ্যে ঢুকে তারা তাদের এফিসিয়েন্সিটা আবারও আগের মতো প্রুফ করতে চান এবং আরো ভালোভাবে প্রুফ করতে চান। এবং তারা মনে করছেন যে এটা করলে দুইটি তিনটি জায়গাতে তাদের উপকার হবে। একটা হচ্ছে সরকারি কোনো ধরনের নির্যাতন, নিবর্তন যেটা হয় বাংলাদেশে, এটা তাদের উপরে হবে না। দ্বিতীয়ত, তারা তাদের দলের যে শক্তি আছে সেই শক্তিটাকে একটা অনুকূল পরিবেশে ধীরে ধীরে আরো বাড়াতে পারবেন। এবং তৃতীয়ত, যদি তারা সত্যিই সরকারের অংশ হতে পারেন এবং সেখানে যদি তারা কোনো পোর্টফোলিও পান, তাহলে সেই পোর্টফোলিওতে তারা এমন একটা মানে কারিশমা দেখাবেন যে সবাই ধরে নিবে যে প্লেয়ার আসলে 2 জনই বা 5 জনই, বাকিরা আগের মতোই দুধ ভাত আশেপাশে খেলে টেলে। আর চতুর্থ, তাদের আরেকটা সুবিধা হবে, সেটা হচ্ছে তারা বিএনপি যদি ধরেন সরকার করে, তাহলে বিএনপির সরকারের যত ভালো জিনিস সেটা ক্লেম করতে পারবে যে আমরা ছিলাম বলেই, মিটিংয়ের মধ্যে আমরা ছিলাম, আমরাই প্রভাবিত করেছি। আর ধরেন যা কিছু খারাপ হবে সেটাকে বলবে যে না, আমরা তো এগুলোর মধ্যে নাই, আমরা তো 5টা মিনিস্ট্রি চালাই, 4টা মিনিস্ট্রি চালাই, আমাদেরগুলো দেখেন সেখানে কোনো ভুল ত্রুটি নাই, ওনারা ভুল করে। তো এই আরেকটা সুযোগ ওনারা পেয়ে যাবেন। তো এই জন্য আমি মনে করি জামাতের জন্য মুভটা ভালো। কিন্তু অন্যান্য দলগুলির কি হবে? ওনাদের 11 দলে যখন জোট হবে, ধরেন যদি জাতীয় সরকার হয়, তখন ইসলামী আন্দোলনের কে মন্ত্রী হবে, এনসিপির কে মন্ত্রী হবে, এতগুলা মন্ত্রিত্ব কি আসলে দিতে পারবে? তাহলে জাতীয় সরকার তৈরি করার সময় অন্য দলগুলির মধ্যে একটা সংখ্যা আমার ধারণা আছে, আমি জানি না এবি পার্টির আছে কিনা, এখানে এবি পার্টি আছে, তারা বাদ পড়ে যাবে। আবার আগের মতো বড় দল থেকে 3-4টা মন্ত্রী নেওয়া যদি জাতীয় সরকার হয়ে যায়, কারণ এটা তো আদর্শের ঐক্য না, এটা হচ্ছে স্বার্থের ঐক্য, ভোটের ঐক্য। তো ভোটে ভাই আমরা হেরে গেছি, এখন আমরা কি করবো? আমরা ভাই বিএনপির সাথে গেছি, এখন আমরা একসাথে একটু সরকার বানাই যদি বলে, তখন আরেকটা বড় ইনসাফের প্রশ্ন আসবে। এই জন্য ছোট দলগুলি সংখ্যায় পড়েছে। এইটা আসলে ইসলামী আন্দোলনের জন্য আবার ঠিক আছে। ইসলামী আন্দোলন বিশ্বাস করতে পারছে না, কারণ খ্রিস্টানদের কথা দিয়েছে শরিয়া আইন প্রচলন করবে না, বিএনপির সাথে মিটিং করেছে, সেখানে বলছে জাতীয় সরকার তৈরি করাটা ভালো হবে। এখন তাহলে ওনারা কই যাবে? এই জন্য আমার মনে হয় হাত পাখা একটু গরম হয়েছে, হাত পাখা। যাই হোক, মঞ্জু ভাই, যেটি তুষার ভাই যেটি বললেন যে জামাত সবসময় আসলে চায় যে ক্ষমতার একটা অংশ হতে। আপনি জামাতের নেতা না, বা এখন যেহেতু তাদের নেতৃত্বেই বলবো নির্বাচনী ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছেন বা করেছেন, আপনার কাছে কি তাই মনে হয় যে জামাত ক্ষমতার অংশ হতে চায়? আচ্ছা, জামাত একটা পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে ক্ষমতায় যাবে। সে ক্ষমতায় না গেলে সে রাষ্ট্রের যে কথা সে বলে, নীতির কথা বলে, যে ইনসাফের কথা বলে বা সুশাসনের কথা বলে, তাহলে সে কীভাবে কায়েম করবে? সুতরাং জামাত অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সে তো ক্ষমতায় যেতে চাইবে, ক্ষমতায় যাওয়াই তো তার উদ্দেশ্য। তাহলে ক্ষমতায় যাওয়াই তার লক্ষ্য না। বিএনপি, আপনি ভালো মনে করে দিয়েছেন, আপনার মনে থাকার কথা, আমি কিন্তু প্রথমেই বিএনপি এবং জামাতকে জোটবদ্ধভাবে নির্বাচন করতে বলেছিলাম। কারণ এরকম একটা পরিস্থিতিতে দীর্ঘ সময়ে জামাত এবং বিএনপি কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিল।
ফাইট করেছে তারা। এবং হাসিনার ফ্যাসিবাদ হওয়ার অন্যতম একটা কারণ এটাই যে বিএনপি জামাত জোটবদ্ধ থাকার কারণে তারা যতবার ইলেকশন আসতো তারা কিন্তু বিজয় হওয়ার সম্ভাবনা ছিল। হাসিনা এই ভয়েই তো নির্বাচন দেয় নাই। সুতরাং বিএনপি জামাত যদি একসাথে নির্বাচন করে, তারা যেহেতু আবার জাতীয় সরকারের কথা বলছে, ধরুন দলে কিন্তু জাতীয় সরকারের কথা বলেছে, সেজন্য আমি কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিলাম যে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে যদি এবার নির্বাচন করত তাহলে নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত এবং এই যে একটা আশঙ্কা এটা হতো না। এখন আমার এই কথা শোনার পর অনেকে হাসাহাসি করেছেন, অনেকে আমাকে মানে খুব বুলিংও করেছেন, টিজিংও করেছেন যে তাহলে ইলেকশন আর দরকার কি, নিজেরা মিলে ঠিক। আমি যে না, তাহলে আমরা দাঁড়াবো প্রতিপক্ষ হিসাবে, প্রতিদ্বন্দ্বিতা করব আমরা, নতুন রাজনীতির যারা আছে আমরা একটা মানে একটা জোট আকারে দাঁড়াবো। এখন দেখুন কি হচ্ছে, এখনো তো ইলেকশন হয়ে যেটা হবে, ওই জোটবদ্ধ হলে যেটা হতো অনেকটা দেখবেন ইলেকশনের রেজাল্টও কিন্তু সেই জায়গাতেই যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেক কাঠখড়, অনেক সংঘাত বিভেদের মধ্য দিয়ে হবে ইলেকশন। মানে কিন্তু এই যে দেখছেন, যেটা তুষার ভাই আমি বলছিলাম একটু আগে, এই যে জোটবদ্ধ নির্বাচন, এটা কিন্তু বাংলাদেশের নতুন রাজনীতির বিকাশের জন্য বিরাট বাধা। যেমন আমরা এই যে থাকতে পারলাম না আলাদা, আমাদেরকেও এই দুই স্রোতের মধ্যে দাঁড়াতে হয়েছে। কেন হয়েছে জানেন? আমাদেরকে অনেকে অনেক কথা বলে যে থাকতে পারলেন না আপনারা, তো আপনাদের উপরে তো আশা ছিল। আমি বললাম যে হ্যাঁ ভাই, আমাদের উপর আশা ছিল, কিন্তু আপনারা তো আমাদের সাহায্যে আসেন নাই। আমরা যখন জোটবদ্ধ হয়েছি লোকেরা কি বলে জানেন? লোকেরা বলে এদের তো জামানতই থাকবে না, লোকেরা বলে যে এদেরকে কে চিনে। আপনি যখন আমাকে তুচ্ছতাচ্ছিল্য করবেন তখন আমার তো স্বাভাবিকভাবে ইচ্ছা হবে, হ্যাঁ আমি তো ডিমোটিভেটেড হব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি আমাকে উৎসাহ দিবেন না, ডিমোটিভেটেড করবেন। আবার যখন কোনো একটা ক্ষমতার বলের সাথে যাব তখন আবার বলবেন যে বেটারা দাঁড়াইতে তো পারলি না, সেই তো চলে গেছো, আমরা আদর্শচ্যুত। তাহলে আমরা কিভাবে, আমি এবারের নির্বাচনে বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে যে এই রাষ্ট্রে আমরা কোন দিকে আলোর পথ খুঁজে পাবো। কথা বুঝছেন? আমরা কিন্তু এনসিপি সহ 200 আসনে ইলেকশনের প্রার্থীও ঠিক করেছিলাম এবং বাকি 6 দলকে মিলে আমরা বলেছিলাম, মান্না ভাইকে আমি বলেছি, নুরুল হক নূরকে বলেছি, সাইফুল হক ভাইকে বলেছি, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের সাথে ছিল, ওনাদের একটা দারুণ একটা ভূমিকা ছিল। কিন্তু আমরা পারি নাই, শেষ পর্যন্ত পারি নাই। কেন? আপনি দেখবেন না, আমাদেরকে যাচ্ছে তাই কথা বলেছে মানুষ, যে বলেছে জামাতের লোকেরা বলছে এরা ইলেকশনে আসছে বিএনপি দালালি করতে, বিএনপির লোকেরা বলছে এরা তো জামাত, সুপা জামাত, 2 নম্বর জামাত, জামাতের বি টিম, নানাভাবে আমাদের গালিগালাজ করেছে। তো ভাই আপনি আমাকে ডিমোটিভেটেড করবেন, নতুন রাজনীতিকে সাহায্য করবেন না, ঠিক আছে, এটা আপনার পলিসি থাকেন, কিন্তু এরপর আবার যখন বলবেন যে কই আপনাদের নতুন রাজনীতি, এত অধৈর্য, এত হারাই গেলেন কেন? নিশ্চয়ই আমরা অধৈর্য, নিশ্চয়ই আমরা পরাজিত, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্ত। আমি তো এটার জন্য পাবলিকলি অ্যাপোলজি করেছি। সেদিন আমি যখন অ্যাপোলজি করলাম, বিশ্বাস করেন, লোকদেরকে বললাম আপনারা কি আমাদেরকে ক্ষমা করবেন? ক্ষমা করেছেন? বলছেন না, ক্ষমা নাই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এখন এই যে দেখেন যেটা তুষার ভাই বলেছে, যে সত্যিকার অর্থে আমি আমার রাজনৈতিক কর্মীদের কাছে খুবই অপমানিত, অপদস্থ, কারণ তাদের তো একটা রাইট ছিল ইলেকশন করার, সে একটা নতুন রাজনীতি দিয়ে দাঁড়িয়েছে, আজকে আমাকে প্রত্যাহার করতে হবে। ঠিক আছে, আমার বেশিরভাগ আসনের প্রার্থী যারা দাঁড়িয়েছিল তাদেরকে আমি হয়তো বলতে পারবো যে আমি তো গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, দলের কল্যাণের জন্য সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কথা তো সত্য যে আজকের এই জোটে আপনি অদ্ভুত। আমাদের যখন মিটিং হচ্ছিল, জামাতের সিনিয়র নায়েবে আমি ডাক্তার আব্দুল রহমান তাহের সাহেব একটা খুব সুন্দর কথা বলেছেন। উনি বলছেন যে আমরা দেখেন এখানে অ্যালায়েন্স করতে বসেছি, আমরা সবাই বিক্ষুব্ধ, আমরা সবাই বঞ্চিত, কারণ জামাতকেও তো তার 100-র অধিক প্রার্থীকে তাকে প্রত্যাহার করতে হচ্ছে, তাকে 121টা আসনে, এখন হয়তো বাড়বে, তার 100 আসনের প্রার্থীকে তাকে প্রত্যাহার করতে হচ্ছে। তাহলে এখানে তার রক্তক্ষরণ হচ্ছে। আমরা যখন আলোচনায় বসেছি দেখি কেউ সন্তুষ্ট না। ঠিক আছে, আমাদের পার্টির তো অস্তিত্ব বিনাশ হওয়ার মতো অবস্থা, এবং যারা যারা জোটে গিয়েছে আপনি দেখেন নুরুল হক নূরের দল অস্তিত্ব বিনাশ হওয়ার মতো অবস্থা, এনসিপি ভেঙে টেঙে অবস্থা খুবই খারাপ। জি, তো এই জায়গায় আমি যেটা বলি, আমার যদি কোনোদিন ক্ষমতা আসে আমি কিন্তু এই নির্বাচনে জোটবদ্ধ হওয়াটা নিষিদ্ধ করে দেব। জি। তুষার ভাই, একটু গণভোটের দিকে আসি। যে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে বিশ্বের অনেক দেশেই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে না তারা যখন গণভোটের পক্ষে অবস্থান নাই। আপনি তো এটির বিপক্ষে বক্তব্য দিয়েছেন। আমি বিপক্ষে বক্তব্য দিই নাই। আমার কথা হচ্ছে সরকার এটা খুব আপত্তিকর বক্তব্য দিয়েছে তুষার ভাই, বললো আর কি। শোনেন, ব্রেক্সিটের পক্ষে যে প্রচারণা সরকার চালিয়েছে সেটা হচ্ছে ওই সরকারের সিদ্ধান্ত, ওইটা হচ্ছে কি ইউরোপিয়ান ইউনিয়নতে তারা থাকবে কি থাকবে না। ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেন সবসময় লুজলি ছিল, তারা কিন্তু ইউরো চালু করে নাই, তারা কিন্তু ভিসা আলাদা রেখেছিল, ইউরো ভিসা দিয়ে ব্রিটেনে ঢুকা যেত না। এইবার আমাকে বলেন
ব্রেক্সিট থেকে বের হওয়া আর ব্রিটেনের সংবিধান বদল করা দুইটা এক জিনিস। হ্যাঁ। তাহলে এখানে সংবিধান বদল হবে। আপনি সংবিধান বদলের পক্ষে এবং বিপক্ষে বাংলাদেশের মানুষের রায় নেবেন। সংবিধানের বহু নীতিমালা বদল হবে। এইখানে আপনি শুধু ডাকতে পারবেন যে আপনারা যারা আমাদের এই গণভোট হচ্ছে সেখানে এসে মুক্ত হস্তে মুক্ত চিন্তায় যার ভোটটা সে দেন, হ্যাঁ অথবা না, যে কোনোটা দেন। কারণ মানুষ না বলার অধিকার আছে তাকে। আপনি হ্যাঁ পক্ষে প্রভাবিত করছেন, তাহলে না পক্ষে প্রভাবিত কে করবে? সরকারের টাকা দিয়ে আপনি হ্যাঁ পক্ষে প্রভাবিত করবেন কেন? এই প্রস্তাব তো সরকারের প্রস্তাব না। এই প্রস্তাব হচ্ছে ঐকমত্য কমিশনের দলগুলি গিয়ে প্রস্তাব দিয়েছে। এখানে যে কটি দল গিয়েছে, ধরেন যে কটি নিবন্ধিত বা অনিবন্ধিত দল গিয়েছে, তার বাইরে বহু নিবন্ধিত দলকে এই সরকার ডাকে নাই। তারা কিন্তু নিষিদ্ধও না, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণে বাধাগ্রস্তও না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। এমন না যে তারা খুব বেআইনি একটা দল। তো এইখানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের একটা অংশকে ডেকে তারা ঐকমত্য কমিশন করে জুলাই সনদ এটা দিয়েছেন, এবং ওইখানে যে প্রস্তাবগুলি দেওয়া হচ্ছে সেখানে আবার যারা এই ঐকমত্য কমিশনে গিয়েছিলেন তারা নিজেরাও একমত না। তাহলে এখন ধরেন যাদের নোট অফ ডিসেন্ট আছে, এরকম দলের সমর্থকরা যদি মনে করে যে ঠিক আছে আমার দল গিয়ে সিদ্ধান্ত নিবে, আমি হ্যাঁ দিব না, দল যাবে, দল সংসদ দিকে সিদ্ধান্ত নিবে। সরকার সরকারি পয়সা খরচ করে হ্যার পক্ষে প্রচারণা কেন করবে? এইখানে এটা হতে পারত, ধরেন বাংলাদেশ কি ধরেন যে আরাকানে যুদ্ধ করবে, এটা নিয়ে গণভোট হইলে সরকার বলতে পারতো যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আসুন সকালে এক হই। কিংবা ধরেন আগামী থেকে সরকার তার মুদ্রা পরিবর্তন করবে, ধরেন একটা কমন মার্কেট হলো, সার্ক কমন মার্কেট, সেই কমন মার্কেটে এইটা নিয়ে গণভোট হইলে সরকার বলতে পারতো যে ইকোনমির জন্য খুব ভালো, এটা আপনি করেন। কিন্তু জুলাই সনদে 84টা প্রস্তাব আছে, 84টা প্রস্তাব আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য গণভোট হওয়ার মতো। সেখানে ওনারা 4টা প্রশ্নের মধ্যে 84টাকে ঢুকিয়ে দিয়ে 4 নম্বরটাকে রেখেছেন যে যেসব দলের এই বিষয়ে, এই আগের 3টি প্রশ্ন বাদে অন্যান্য বিষয়ে যাদের নিজস্ব মতামত আছে, আগের 3টি প্রশ্নের বাইরের বিষয়গুলিকে তারা আবার দলীয়ভাবেও সিদ্ধান্ত নিতে পারবেন। এই প্রশ্নে তো গণভোট হওয়ার প্রশ্নই নাই। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন? দলগুলি তো তাদের নিজের সিদ্ধান্তই নিবে সংসদে গেলে, এটা আবার আলাদা করে গণভোট করতে হবে কেন? এখন ওনারা একটা গণভোট আয়োজন করেছেন, যে গণভোটটার পক্ষে বিপক্ষে মানুষকে থাকার সুযোগ তারাই দিয়েছেন, এবং পক্ষ বিপক্ষে থাকার সুযোগ যদি থাকে তাহলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পক্ষকে বিজয়ী করে আনার যে চেষ্টা, এটা কিন্তু আসলে লেভেল প্লেইং ফিল্ড না। যারা এটাকে না মনে করে তাদের জন্য। আমি কিন্তু এটার বিপক্ষে না যে লোকে না ভোট দিক, আমি কিন্তু এটা মনে করি না। মানে আপনি বলছেন যে সরকার এটা, আমি মনে করি সরকার যেমন নির্বাচনে পক্ষ নিতে পারে না, গণভোটেও পক্ষ নিতে পারে না। এটা কোন সরকার পারে? এইবার আসেন, যদি এখন একটা সংসদ থাকতো, এই সংসদে যদি একটা সংখ্যাগরিষ্ঠ সরকার থাকতো, যে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তারা ব্রুট মেজরিটি, মনে করেন 200-র উপরে আসন, তারা সংবিধান বদলাতে চাচ্ছে, কিন্তু এই মৌলিক প্রশ্নে কেউ একমত হতে পারছে না, সংসদে আলোচনা চলছে, তারা প্রেসিডেন্টকে গিয়ে গণভোট রিকোয়েস্ট করে তারা এই সরকার পক্ষে থাকতে পারছে। অনির্বাচিত কোন সরকার, অনির্বাচিত কোন সরকার এটা পারে না। তুষারের সাথে দ্বিমত করছি একটা ইয়েতে। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি শুধু পারে না, এটা এই সরকারের দায়িত্ব। কেন দায়িত্ব? এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার তৈরি হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, স্বাভাবিক ব্যাপার আর বিশেষ ব্যাপার দুটো এক জিনিস না। আমাদের এখানে যে আপনার যে সংস্কার কমিশনটা হয়েছে, সংস্কার কমিশনের প্রধান কে? প্রধান তো স্বয়ং প্রধান উপদেষ্টা, এবং তিনি কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। সুতরাং যিনি জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আমরা যারা স্বাক্ষর করেছি, আমরা গণভোটের পক্ষে কথা বলতে পারি, প্রচারণা চালাতে পারি। প্রচারণা চালানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে। কেন পড়েছে আমি আপনাকে বলি। এই যে জুলাই অভ্যুত্থানটা, এটা তো আইনকে উল্টিয়ে দেয়, এটা তো সংবিধানকে। আপনি দেখেন প্রধানমন্ত্রী সোকল্ড যদি আমরা ধরে নিই যে তারা বলছেন যে তারা বৈধ নির্বাচিত, তো বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী পালিয়ে গেল কেন? তার পালিয়ে যাওয়াটা কি বৈধ? তাহলে এইটা এমন একটা গণ অভ্যুত্থান যেখানে এই পালিয়ে যাওয়াটাকে আপনি মানে মুক্তির একটা সংগ্রাম হিসেবে আপনি অভিহিত করছেন, গণ অভ্যুত্থান হিসেবে অভিহিত করছেন। সুতরাং যেখানে গণ অভ্যুত্থানের বৈধতা দেওয়ার প্রশ্ন, যেখানে সাংবিধানিকভাবে ফ্যাসিবাদকে নির্মূল করার বা ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার প্রশ্ন সংবিধান পরিবর্তন করে, সেখানে এই গণভোটে এই সরকারকে প্রচারণা চালাতে হবে, হ্যাঁ এর পক্ষে জনমত সংগঠিত করতে হবে। এবং যেহেতু এবারের এই গণভোট নিয়ে বলা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো সহজবদ্ধভাবে মানুষ যাতে ভোট দিতে পারে
সেগুলোর জন্য সরকার অবশ্যই মানুষকে উদ্বুদ্ধ করবে এবং হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবে। আমি মনে করি এটা তারাই শুধু বিরোধিতা করতে পারে যারা বেসিক্যালি ফ্যাসিবাদকে চায়। আপনি দেখেন, আমি আপনাকে বলি, সরকার কি চুরির বিরুদ্ধে প্রচারণা চালায় না? চোর পালায় গেলে কি সরকার চুরির আইন বদলায় ফেলে? না না, বদলায় ফেলে না। পলাতকের উদাহরণ দিয়ে আপনি সংবিধান বদলাইতে না পারবেন না, সরকার না, আমি তার উদাহরণ দিয়ে বদলানোর কথা বলছি চোর না। আমি চোর তো রেগুলার পালায়, গণভোটের প্রতিবার মধ্য চোর দিয়ে- পালালে কি আমরা আইন বদলাই? না না, আইন বদলাবো না তো। আমি যেটা বলছি যে এটা তো একটা গণ অভ্যুত্থান, আমরা তো আইনটা বদলাচ্ছি না, আমরা যেটা বদলাতে চাচ্ছি যে কোন পথে ফ্যাসিবাদ হয়েছে সেই পথটা বন্ধ করতে চাচ্ছি। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।